নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আমার এক বন্ধুকে পেয়েছি, ট্রেনিং সেন্টারে একসঙ্গে ট্রেনিং করছি। আমার এই বন্ধু জেনারেল কাস্টে থাকা সত্ত্বেও নিজের প্রচেষ্টায় কোনো কোচিং ছাড়াই সেলফ স্টাডি করে কলকাতা পুলিশের মতো এত কম ভ্যাকেন্সিতে এত হিউজ কম্পিটিশানেও একটা চাকরি পেয়েছে। কীভাবে চাকরি পেয়েছে, কী কী বই ফলো করেছে, একদম A to Z ভাইয়ের মুখ থেকে শুনবো। এবং কীভাবে সে কলকাতা পুলিশের চাকরিটা পেলো, তার টোটাল জার্নিটা, কত বছর ধরে পড়াশোনা করছে, কোন চ্যানেল ফলো করতো, ইত্যাদি সমস্ত কিছু সংক্রান্ত আমার এই ভাইয়ের মুখ থেকে শুনে নেব। তো যাতে তোমাদেরও প্রিপারেশান খুব হেল্পফুল হয় বা তোমরাও মোটিভেশান পাও, তোমরাও যাতে আগামী WP কিংবা KP চাকরি পাও, তারই জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথম বলবো আমার এই ভাইয়ের নাম, ভাইয়ের মুখ থেকে শুনে নেব। তো বন্ধু, তোমার নাম কি? আমার নাম সোমনাথ পড়লে। আমি 2022-এ কেপি কনস্টেবলে সিলেক্ট হয়েছি এবং এখন ট্রেনিং অবস্থায় আছি। ট্রেনিং চলছে আমার। বন্ধু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া জেলা। আচ্ছা, হাওড়া জেলা। তোমার কাস্ট জেনারেল? জেনারেল। আচ্ছা, তাহলে তো অনেকেই বলে জেনারেলে চাকরি পাওয়া যায় না। আমি নিজেই একজন জেনারেল কাস্ট এবং আমার যে বন্ধু ইন্টারভিউ দিয়েছে সেই বন্ধুও জেনারেল কাস্ট, দুজনেই কিন্তু চাকরিটা পেয়েছি জেনারেল কাস্ট থেকে। তাই যারা বলে জেনারেল কাস্টে চাকরি হয় না, তাদেরকে আমি বলে দিচ্ছি দুজন কিন্তু জেনারেল কাস্ট থেকেই আছে। তো বন্ধুর মুখ থেকে শুনবো, বন্ধু কত বছর ধরে এই লাইনে আছে, মানে প্রিপারেশন কবে থেকে শুরু? প্রিপারেশন শুরু করেছি বলতে 2021 সাল। আমি কম্পিটিটিভ এক্সামের জন্য 2021 সাল থেকে মানে খাটতে শুরু করেছি। তার আগে পরীক্ষা দিতাম, সেভাবে পড়াশোনা করতাম না, এমনি দিতাম আর কি পরীক্ষা। কিন্তু কম্পিটিটিভলি মানে খাটা শুরু করেছি আমি 2021 সাল থেকে। তাহলে কী কী মোট পরীক্ষা দিয়েছে এ পর্যন্ত? আমি পরীক্ষা দিয়েছি অনেকগুলো। বেঙ্গল পুলিশে দিয়েছি, এক্সাইজ কনস্টেবলটা দিয়েছিলাম, তার আগে SSC GD কনস্টেবল দিয়েছিলাম, রেলওয়ে গ্রুপ ডি দিয়েছিলাম। তাহলে মোটামুটি আমার বন্ধু অনেকগুলো পরীক্ষা দিয়েছে। এর আগে কোনো পরীক্ষা মানে পাস কী করেছিল? প্রিলিমিনারি এরকম পাস করেছি? আমি যতবার দিয়েছি প্রত্যেকবারই পাস করেছি, কিন্তু আমার মেন প্রবলেম ছিল যে মাঠ। যেহেতু আমার ওয়েটটা অনেকটা বেশি ছিল, সেই জন্যে বারবার আমি মাঠে কেটে যেতাম। মানে মাঠ নিয়ে SSC GD-তে মাঠে কেটে গেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠে গেছিলাম, পাস করেছিলাম। তাহলে এটাতে তুমি মোট সমস্ত কিছু ক্লিয়ার করে তুমি সমস্ত কিছু ট্রেনিং করছো। আচ্ছা, আর তোমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন। কোন সাবজেক্টে? গ্র্যাজুয়েশন আমার ফিজিক্স ছিল। আচ্ছা, ফিজিক্স সাবজেক্ট থেকে। আচ্ছা, তাহলে যেহেতু তুমি কলকাতা পুলিশে সিলেক্ট হয়েছো, প্রিলির কথাই প্রথম বলবো। প্রিলির জন্য তুমি কীভাবে পড়তে? প্রিলির জন্য বলতে আমি তো বাড়িতেই পড়তাম, বইগুলো এমনি টেক্সট বইগুলো পড়তাম, এবং লীলা রয়ের একটা যে বই আছে WBCS ক্র্যাক WBCS, ওই বইটা থেকে জিকের জন্য ফলো করতাম। আচ্ছা, তারপরে অঙ্কের জন্য কী পড়তে? অঙ্কের জন্য আমি সুবির দাসটা পড়তাম, আর আগারওয়ালটাও কিছুটা পড়েছি, আগারওয়ালটা পড়তাম, আর আগারওয়াল। আর এই জন্য রিজনিংয়ের জন্য একটা আরিয়ানদের একটা বই আছে, ওই বইটা পড়তাম। আচ্ছা, আরিয়ানদের জাইগেশন কমিউনিকেশনের একটা বই আছে, ওই বইটা পড়তাম। ইংলিশটা কি কোথা থেকে পড়তে বা কোন বই ফলো করতে? ইংলিশের জন্য এসপি বক্সি জেনারেল ইংলিশ বইটা খুব ভালো, আমি নিজেও পড়েছি। তাহলে বন্ধু, প্রিলিতে তুমি কত নম্বর পেয়েছিলে? প্রিলিতে আমার নাম ছিল 70। ভালো নম্বর একটা পেয়েছিল। কাট অফ এসেছিল মানে 67 মতো? হ্যাঁ, 67, 3 নম্বর বেশি ছিল। আচ্ছা, এই প্রিলির 100 নম্বর যে কোশ্চেন থাকে, টাইমটা কীভাবে ম্যানেজ করে বা টাইমটা কীভাবে ম্যানেজ করছে? টাইম ম্যানেজ বলতে সবটাই হচ্ছে প্র্যাকটিস। তোমাকে মক টেস্ট দিতে হবে, বেশি করে মক টেস্ট দিলে আস্তে আস্তে টাইমটা কমে আসবে। প্রথমে তো 1 ঘন্টার মধ্যে কভার করা একটা 100টা কোশ্চেনে 1 ঘন্টা কভার করা একটা মুশকিলের ব্যাপার। মানে তুমি যত প্র্যাকটিস করবে তত অভিজ্ঞতা বাড়বে, এবং কীভাবে কোশ্চেনকে স্কিপ করে যেতে হয় সেই টেকনিকটা শিখতে হবে। মানে একটা অনেক কিছু অঙ্ক থাকে, হয়তো 50টা অঙ্কের মধ্যে 5টা এমন অঙ্ক থাকে যেগুলো, বা 2-3টে এমন জিআই থাকে যেগুলো টাচ করতে গেলে সময় সাপেক্ষ, ওগুলো চেনা একটা ওটাই অভিজ্ঞতা। ওগুলোকে ছেড়ে দিতে হবে, ফার্স্ট টাইমে ওগুলো স্কিপ করে যেতে হবে। এটাই হচ্ছে কম্পিটিটিভ টেকনিক। আমি যেটা 100টা তো করতে হবে না, 100 না করলেও হবে। যারা ওই সব করতে যায় হয়তো অনেক ভালো, অনেক জ্ঞানী স্টুডেন্ট আছে, যারা সে হব করতে গিয়ে টাইম লাস্টে গুলিয়ে ফেলে, সব ম্যানেজ করতে পারে। এটা কিন্তু একটা দারুণ কথা বলেছে, কারণ সব যে করে আসতে হবে এমনটা কিন্তু স্কিপ করাটাও জানতে হবে, যে কোনটাকে ছেড়ে দিতে হবে। আমি সবসময় করতে গেলে হবে না। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ছাড়তে জানাটা সবথেকে বড় জিনিস, কারণ ম্যাথ জিআই সবই করা যায় পরীক্ষার হলে, কিন্তু তাও 2-4টে জিনিস ছেড়ে দিতে হয় সময়ের জন্য, জেনেও ছেড়ে দিতে হয়। প্রিলি তো পাস হলো, এবারে আছে মাঠের মধ্যে। যেহেতু তোমার মাঠ নিয়ে একটা ভয় ছিল এবং বলছিলে ওয়েট একটু আছে, মাঠটা কতদিন প্র্যাকটিস করেছি? মাঠটা আমি প্রিলি পরীক্ষার প্রায় 2 মাস আগে থেকেই প্র্যাকটিস শুরু করেছিলাম, কারণ আমার ওয়েটটা অনেকটা বেশি ছিল। ওয়েটটা না কমালে তো ছোটা যাবে না। 1600 মিটার 6.5 মিনিটে আমার কাছে তো অনেকটাই চাপের ছিল। আচ্ছা, অনেকেই কমেন্ট করে যে দাদা ওয়েটে বেশি থাকলে কি বাদ দেওয়া হয়? দেখো, ওয়েটে বেশি থাকলে বাদ দেওয়া হয় না, কিন্তু তোমার এই রান প্র্যাকটিস করা কিংবা রান পাস করার ক্ষেত্রে ওয়েটটা একটা বাধা হয়ে দাঁড়ায়। একটা বাধা হয়ে দাঁড়ায়। রান তাহলে কত মিনিটে কমপ্লিট হলো? রান আমি করেছিলাম 6 মিনিট 14 সেকেন্ড। বাহ, তাহলে ভালো একটা সময়ের মধ্যে কমপ্লিট করেছি। মাঠ পাসের পর কেমন ভালো লাগলো যে প্রথমবার মাঠ পাস করলে? মাঠ পাসের পর তো ভালো লাগবে, একটা কনফিডেন্স। আমি এর আগে আমি জানতাম যে পাস করবো, কারণ আমি প্র্যাকটিসটা সেভাবেই করেছিলাম।
যে মাঠ প্র্যাকটিস করলে দেখো মাঠ পুরোটা পাস নিজের জেদের উপর কাজ করে, তোমার ইচ্ছে থাকলে তুমি কিন্তু অনায়াসে মাঠটা পাস করাবে। এরপরে আছে মেন্স। মেন্সে তুমি কি প্রিলিমস মেন্স একসঙ্গে করতে, না প্রিলিমস পাস করলে মাঠ পাস করলে তারপরে মেন্সের জন্য? না না, পড়াশোনা আমি যেভাবে করতাম সেভাবেই চালিয়ে গেছি। মেন্সের জন্য আলাদা করে ওরকম কিছু পড়াশোনা নয়, এমনি যেভাবে পড়তাম একটা রুটিন মেনটেন করে সেভাবেই পড়ে গেছি। আচ্ছা, এখানে একটা কথা বলি যে 24 ঘন্টার মধ্যে তুমি কত ঘন্টা পড়ার পিছনে বা পড়তে কত ঘন্টা? 24 ঘন্টার মধ্যে পড়াশোনার পিছনে হয়তো 6 ঘন্টা ম্যাক্সিমাম, 6 থেকে 8 ঘন্টা। মানে যেটা তুমি পড়বে সেটা যেন তোমার পুরো 100%ই যেন, যেহেতু প্রিলিমস এবং মেন্সের প্রায় সিলেবাস কাছাকাছি, শুধু ডিফারেন্স থাকে ইংলিশটা নিয়মিত একটু ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করতাম, একটু গ্রামারগুলো, ন্যাশনাল চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো একটু নিয়মিত প্র্যাকটিস করতাম ওগুলো। আচ্ছা, ইংলিশে তো 10 নম্বর আছে, হ্যাঁ, 10 10 তুমি কত পেয়েছিলে? এই 10-এর মধ্যে আমি পেয়েছিলাম 5। আচ্ছা, কী কী মানে তোমার টপিক কী কী পড়েছিলে, এবং যারা অ্যাসপিরেন্ট রয়েছে যারা দেখবে ভিডিওটা তাদের একটু সাজেস্ট করার ইংলিশ দিয়ে প্রত্যেকের একটা ভয় থাকে। ইংলিশে ভয় বলতে ইংলিশে তো ভোকাবুলারি এখন দিচ্ছে, ভোকাবুলারিটা তো রেগুলার মেনটেন করে করতে হবে, এবং প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি তো একটা হিউজ সিলেবাস। হ্যাঁ, সব কারো পক্ষে করা সম্ভব না। একদম। এবার সেই জন্য একটু ওগুলো বুঝে পড়তে হবে, একটু প্রিভিয়াস ইয়ারগুলোর দিকে একটু নজর রাখলে ওখান থেকে কমন পাওয়া যায়, ওগুলো একটু দেখতে হবে। আর গ্রামার তো ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এবার একটু গ্রামার তো ওগুলো করতেই হবে, ওগুলোতে করলে একটু কমন ওগুলো করা যাবে। ভোকাবটা তুমি কীভাবে করতে, এই ধর সিনোনিম অ্যান্টোনিম এগুলো? সিনোনিম অ্যান্টোনিম তো সেরকম বই থেকে করি না, ওগুলো আমি প্রিভিয়াস ইয়ারগুলো যে পরীক্ষা Previous year, সিজিএল, ডব্লিউবিসিএস এইসবের প্রিভিয়াস ইয়ারগুলো আমি করতাম, প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে। মানে ইংলিশটা তাহলে তুমি প্রিভিয়াস ইয়ারে সিনোনিম অ্যান্টোনিমস মানে ভোকাব পার্টটা দেখবে? হ্যাঁ হ্যাঁ, ইংলিশের ভোকাব পার্টটার জন্য আমি বিশেষ প্রিভিয়াস ইয়ারগুলো দেখতাম, সিজিএল, ডব্লিউবিসিএস পরীক্ষাগুলো, এবং ব্ল্যাক বুকে যে প্রিভিয়াস ইয়ারে থাকে ওগুলো করতাম, যেগুলো বারবার এসছে, শব্দ করা যাবে। আচ্ছা, তোমার তাহলে মেন্সে কত নম্বর ছিল? মেন্সে আমার হয়েছিল 66.25, মানে 66.25, একটা ভালোই নাম্বার পেয়েছিল, যেহেতু আমাদের জেনারেলের কাট অফ এসেছিল 56.25, হ্যাঁ প্রায় 10 নম্বর পেয়েছিল। 10 নম্বর। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, অনেকেরই এটা মানে অনেকেরই একটা জানার বিষয় থাকে যে মেন্সের কাট অফ থেকে কত নাম্বার একটু বেশি থাকলে মনে হবে যেন আমি সেভ করে আছি বা আমি একটা চাকরিটা পাওয়ার সম্ভাবনা আমার সবথেকে বেশি। সব থেকে বেশি হলে 7-8 থেকে তো চান্স থাকে, 7-8 থাকলে এটা মোটামুটি ভালো ভালো চান্স রকমের থাকে। চান্স মানে সেটা তারপরে ইন্টারভিউ খুব যদি না খারাপ কিছু ঘটে যায় ইন্টারভিউয়ে, তাহলে 7-8 থাকলে মোটামুটি কনফার্ম ধরে নেওয়া যায়। মানে যেহেতু তোমার 10 নম্বর বেশি আছে মানে তোমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স তো অবশ্যই ছিল, ভালোই ছিল। এবং এরপরে আছি ইন্টারভিউর কথা। ইন্টারভিউ কি কোনো কোচিং সেন্টার থেকে প্র্যাকটিস করতে? না না, ইন্টারভিউ নিজে থেকেই প্র্যাকটিস করতাম। ইন্টারভিউ তোমার কী কী কোশ্চেন ধরা হয়েছিল? ইন্টারভিউ তো আমার কোশ্চেন সেভাবে কিছু ধরাই হয় না, ধরে প্রথমে যেতে নাম, কোথা থেকে আসছি, তারপর কি করি। এবার করি বলতে যে আমি যেটা করি, যে বাড়িতে চাষের কাজ করতাম এবং তার সঙ্গে কিছু একটা টিউশন পড়াতাম, ওটা বললে এবার আমি মাঠের চাষবাস থেকে কিছু কোশ্চেন, চাষ থেকে কিছু কোশ্চেন করছিল, ওগুলো বলতে আর কিছু মানে সাবজেক্টের কোশ্চেন কিছুই করে না। কতক্ষণ লেগেছিল তোমাকে? 1 থেকে 1.5 মিনিট। আমার প্রায় 1 থেকে 1.5 মিনিট সবাই লেগেছে। আমি কি নিয়ে পড়াশোনা করেছি, কি সাবজেক্ট আমার, বা আমি ওই সাবজেক্ট রিলেটেড কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেন, জাস্ট আমার জেনারেল নলেজ থেকে কিছু জেনারেল কিছু কোশ্চেন করেছি। আচ্ছা, ইন্টারভিউ নিয়ে অনেকের একটা কোয়ারি থাকে যে দাদা আমার যারা গ্র্যাজুয়েশন আমি করেছি, আমি কি গ্র্যাজুয়েশন শো করাবো না মাধ্যমিক কিংবা এইচএস যাবো? তুমি কী করেছো যেহেতু তোমার গ্র্যাজুয়েশন? আমি তো গ্র্যাজুয়েশন শো করিয়ে দিয়েছিলাম, এবং সেটা তার কনফিডেন্সের উপর নির্ভর করছে। এবার আমি গ্র্যাজুয়েশন করেছি, হয়তো গ্র্যাজুয়েশন দেখাতে চাইছি সেখানে দিচ্ছি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এবং সেখানে কথা বলতে গিয়ে যদি ধরা পড়ে যাবে সেই ফাঁদে, যদি তারা তো অনেক বড় বড় অফিসার থাকে ওখানে, তাদের কথার জালে যদি তুমি ফেঁসে যাও তাহলে তুমিও ফেঁসে গেলে। আচ্ছা, যারা গ্র্যাজুয়েশন যারা এই যে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স যারা শো করাবে অবশ্যই নিজের সাবজেক্ট একটু খুঁটিনাটি একটু দেখে যাবে, কারণ দেখে যাওয়াটা উচিত। হয়তো আমাকে ধরে না, কিন্তু অনেককে ধরেছে, আমি খবর পেয়েছি তার সাবজেক্ট থেকে কোশ্চেন ধরেছে অনেকে, কিন্তু আমার ক্ষেত্রে ধরে না কিছু। আচ্ছা, ইন্টারভিউতে তুমি কত নম্বর পেয়েছো? ইন্টারভিউতে আমাকে দিয়েছিল 10.5। একটা ভালোই নম্বর পেয়েছে, তাহলে টোটাল তোমার মেরিটে কত নম্বর হয়েছে? 76.75। আর আমাদের কাট অফ এসেছিল 71। হ্যাঁ, একটা খুব সুন্দর একটা নাম্বার পেয়েছে। এই ধরো সামনে যারা ডব্লিউপি এবং কেপি জন্য প্রিপারেশন আছে তাদের সম্পর্কে কী বলবো? তাদের সম্পর্কে বলবো যে একটা ব্যালেন্স করে চলতে হবে। হয়তো এখন যাদের হয়তো মাঠে দুর্বলতা আছে তাদের একটু মাঠটা প্র্যাকটিস করতে হবে, অনেকে আবার স্ট্রং আছে এবং তাদের একটু মাঠে এখন হয়তো কম প্র্যাকটিস করলেও চলবে। মাঠ এবং পড়াশোনাটা একটা ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স করলে তাহলে হয়ে যাবে। আচ্ছা, এই যে ধরো জেনারেল কাজ নাকি চাকরি হয় না, এটা সম্পর্কে তুমি কী বলবে? যেহেতু তুমি নিজে একজন জেনারেল কাজ থেকে চাকরিটা পেয়েছো। যদি জেনারেল কাস্টে চাকরি হয় না এটা বলা তো যাবে না, কিন্তু একটু অন্যদের তুলনায় জেনারেল কাস্টে চাকরি পাওয়াটা একটু কঠিন, যেহেতু হয়তো কাট অফে 4 থেকে 5 নাম্বার বেশি আছে, এবং টাইমটা সেখানে 1 ঘন্টা সবার জন্য। হ্যাঁ, সবার জন্যই 1 একই ঘন্টা, সময়, একই সময় একই কোশ্চেন, এবং কাট অফ 5 নাম্বার বেশি পাওয়াটা একটা অনেকটাই বেশি পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এবং অসম্ভব তো নয়, কিন্তু অনেকটাই কঠিন। কঠিন কিন্তু পারা যায়, অবশ্যই পারা যায় না এমন নয়। না, পারা না গেলে তো আমি পেতাম। হ্যাঁ, একদম একদম। তা তোমার এটাই তাহলে কেপি তুমি এখন ট্রেনিং করছো, ট্রেনিংটা কেমন হয়? ট্রেনিং তো হচ্ছে, ভালোই হচ্ছে।
আগামী যারা ধরো এই পরীক্ষা দেবে তারা নিজেদের মোটিভেশনটাকে কী করবে, যারা অনেকের বয়স হয়ে গেছে কিংবা যারা মেরিটে বাদ চলে যায়, কেউ ফ্রিলি পাস করতে পারে, তাদের সম্পর্কে তুমি কী করবে? করে রাখতে হবে বলতে হবে। একটা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা করতে হবে, রেগুলার একটা পড়াশোনা করতে হবে। আর যে ওই পিলি পর পড়বো, খুব জোর পড়বো এই 1 মাসে কিছু হয় না, এটা নিয়মিত পড়ে যেতে হবে, এটা রেগুলার বেস রাখবে। রেগুলার। টোটাল কতগুলো মক টেস্ট দিয়েছো? মক টেস্ট আমি পরীক্ষার আগে 15টা দিয়ে গেছি। কি অফলাইন অনলাইন দিয়েছো? আমি সব অনলাইনে দিয়েছি। মক টেস্টের সেরা বই তুমি যেটা প্র্যাকটিস করতে? মক টেস্টের জন্য আমি লিলারয়ে গিয়েছিলাম কিছু সময়, তারপর মেরিটের সময় এক্সাম বাংলার একটা প্র্যাকটিস সেট কিনেছিলাম। এক্সাম ওটা সম্ভবত 20টা ছিল, ওই 20টা হ্যাঁ, দিয়ে গেছিলাম। মক টেস্টে তোমার নাম্বার কেমন আসতো? মক টেস্টে আমার নাম্বার আসতো 65, 67, মানে 65 থেকে 70 পর্যন্ত, 70 পর্যন্ত। ধরো এই যারা যে মক টেস্টের নাম্বার আছে, অনেকেরই কিন্তু মন থেকে ভেঙে যায়, মক টেস্টের নাম্বার আসছে না, মক টেস্ট দিতে চায় না করতে, তাদের সম্পর্কে কী? মক টেস্টের নাম্বার বলতে মক টেস্টে একটা মানে তার সেটটা কীরকম তার উপর নির্ভর করছে। একদম ঠিকই বলেছে, সেটা যদি কঠিন পড়ে যায় তাহলে নাম্বার অনেক কঠিন কম। সেট হলে এবার এ নিয়ে ভেঙে পড়লে হবে না, একটা নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে, সময়টা ম্যানেজ করতে হবে, টাইমটা ম্যানেজ করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা মেন। মক টেস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ওতে জ্ঞান বাড়ে না মক টেস্ট দিয়ে। একদম একটা যে পরীক্ষার হলে যে 1 ঘন্টার সময়, আমাদের মক টেস্টটা 50 মিনিটের মধ্যে আমি কতগুলো পারছি সেটা প্র্যাকটিস করাটাই। কারণ মক টেস্ট হচ্ছে তোমার এখানে ভুল হলেও তুমি শোধরাতে পারবে, কিন্তু এক্সামে ভুল হবে না, মক তোমার টেস্ট চাকরি দিয়ে পাবে। তোমার কোনো জ্ঞান বাড়বে না, মক টেস্ট দিয়ে তুমি টাইম ম্যানেজমেন্টটাও করতে পারবে। ঠিকই বললাম। তো শুনলে আমার বন্ধুর মুখ থেকে কীভাবে স্ট্র্যাটেজি নিয়েছিল, কীভাবে প্রিপারেশন নিয়েছে, জেনারেল কাছ থেকে যে চাকরি পায় না এই ধারণাটা একদম মাথা থেকে বের করে দাও, যে হয় না এটা ভুল, তবে পাওয়াটা খুব কঠিন এখনকার দিনে, অনেকটাই যেহেতু কম্পিটিশন 4-5 নম্বর কাট অফটা বেশি যায়, বেশি থাকে। আর একটা কম্পিটিটিভ এক্সামে একই টাইমের মধ্যে 4-5 নম্বর বেশি পাওয়াটা অনেকটাই কষ্টকর। তো বন্ধুরা, আজ শুনলে আমার এই বন্ধুর সফলতার গল্প, স্ট্র্যাটেজি, কীভাবে প্রিপারেশান নিয়েছে, A to Z তোমাদেরকে শোনালাম। আশা করি তোমাদের প্রিপারেশান অনেকটা কাজে লাগবে। তো দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন